উপমহাদেশের কৃতি সন্তান, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, তার কথা আমাদের ভুলে গেলে চলবে না। আমাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস। মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করতে গেলেই স্মরণ করতে হবে 1971 সনে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জীবনকে বাজি রেখে। আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা, তৎকালীন মেজর, তিনি তার জীবনের মায়া ত্যাগ করে জাতি যখন দিকভ্রান্ত পথহারা, সেই পথহারা জাতিকে পথ দেখানোর জন্য তিনি ঘোষণা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা 26শে মার্চ এবং 27শে মার্চ। আমরা সেই বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তাকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই, তার আত্মার মাগফিরাত কামনা করি। আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে গেলে আমাদের নিরপেক্ষভাবে স্মরণ করতে হবে যারা মুক্তিযুদ্ধের কিংবদন্তি। আমাদের স্মরণ করতে হবে টাঙ্গাইলের গর্ব, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের আরেক কিংবদন্তি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে, যিনি 70-এর নির্বাচনের আগে বলেছিলেন ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। আমাদের স্মরণ করতে হবে টাঙ্গাইলের আরেক কৃতি সন্তান বঙ্গবীর আব্দুল কাদের, জিয়াউর রহমান থেকে শুরু করে আরো যারা, তাদেরকে যদি আমরা সম্মান প্রদর্শন না করি তাহলে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের দ্বারা অর্জন সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমরা লক্ষ্য করেছি স্বাধীনতার পর, স্বাধীনতার সময় 9 মাস রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন জেড ফোর্স কমান্ডার জিয়াউর রহমান। তিনি শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত ছিলেন না, 9 মাস বাংলাদেশের গ্রামগঞ্জে বিভিন্ন স্থানে গিয়ে মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধকে সংগঠিত করেছেন। আমরা কি হয়েছি? আমরা সত্য কথা সত্যভাবে উচ্চারণ করতে সাহস পাই না। জিয়াউর রহমান, তাকে খাটো করার জন্য বিগত সরকার 17-18 বছর ব্যাপক চেষ্টা করেছে। এই যে সরকারের অপচেষ্টা, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বীর মুক্তিযোদ্ধাদের। কেন একজন বীর মুক্তিযোদ্ধাকে অবমাননা করা হবে? তার বীরুত্তম খেতাব ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা হয়েছিল। কেন এটা হবে? আজকে যদি জিয়াউর রহমানের বীরুত্তম খেতাব যদি বাতিল করা হয়, তাহলে আমাদের হাজার হাজার মুক্তিযোদ্ধা, তাদের ইতিহাস থেকে তাদের নামও একদিন মুছে যাবে। এইসব জাতির শ্রেষ্ঠ সন্তানদের কোনোদিনই কোনো আমলেই তাদের সম্মান নষ্ট করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া যাবে না। বন্ধুরা, জিয়াউর রহমান উনি 81 সনে 30শে মে কালুরঘাট বেতার চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ এবং উচ্চাভিলাষী একটি অভ্যুত্থানকারী দলের হাতে তিনি মৃত্যুবরণ করেন, শাহাদত বরণ করেন। তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়। মানিক মেয়ে ভেন্যুতে জিয়াউর রহমানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। বন্ধুরা, আমরা অনেক জানাজা নামাজ দেখেছি। জিয়াউর রহমান এদেশের মানুষের মনের মণিকুঠায় কিভাবে স্থান করে নিয়েছিলেন সেটা আমরা বুঝতে পারি তার জানাজা নামাজটির দিকে যদি একটু মনে রাখি, স্মরণ করি। আমাদের এশিয়া মহাদেশে জিয়াউর রহমানের যে জানাজা নামাজটি হয়েছে, অত বড় জানাজা নামাজ আমরা আর এই দেশে দেখি নাই। এটাই তো প্রমাণ করে জিয়াউর রহমান এদেশের জনগণের অত্যন্ত প্রিয় মানুষ। তিনি মুক্তি
মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, এদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিলেন, সেই স্বাধীনতার মহান ঘোষক জিয়াউর রহমান তার অকাল মৃত্যুতে এদেশের মানুষ ঢাকায় ঝাঁপিয়ে পড়ে মানিক মিয়া এভিনিউতে জানাজার স্থান সেদিন সংকুলান হয় নাই। তার কবর মানিক মিয়া এভিনিউতে এই বিগত 17 বছরে যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, তিনি ওইখান থেকে কবর পর্যন্ত সরিয়ে ফেলার জন্য তিনি বারবার কথা বলেছেন। জিয়াউর রহমানের প্রিয় সহধর্মিনী বেগম খালেদা জিয়া, উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশের একটি অবাধ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সেদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি 3 বার এই দেশে প্রধানমন্ত্রীর আসন অলংকৃত করেছিলেন। কিন্তু কি করা হয়েছে? তাকে সম্মান দেওয়া হয় নাই। তার ক্যান্টনমেন্টের মইনুল রোডে যে বাড়িটি 40 বছরের স্মৃতি যার জড়িত ওই বাড়ির সঙ্গে, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা পরবর্তীতে শেখ হাসিনার বক্তব্য শুনে তিনি কি বলেছেন যে আমি সুযোগ পেলেই তাকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে সরিয়ে দিব। এটা কোনো ভালো মন মানসিকতার কার্যক্রম নয়। গণতন্ত্র, আমাদের গণতন্ত্রে সংজ্ঞা দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট তৎকালীন আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছিলেন গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল অ্যান্ড ফর দি পিপল। জনগণের জন্য, জনগণের দ্বারা যে সরকারটা হবে সেটাই হলো গণতান্ত্রিক সরকার। আমরা দেখেছি এই যে গত কয়েকটি নির্বাচন হলো, 8 যদি বাদ দেই, 14, 18, 24 এই 3টি নির্বাচন বাংলাদেশে নির্বাচন হয় নাই। এটা তো এই দেশের মানুষ কামনা করে নাই। এটা তো আমাদের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল না। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ধ্বংস করা হয়েছিল। আমি পাশাপাশি বলবো, আমাদের পাশের দেশ, পৃথিবীর অত্যন্ত সেরা গণতান্ত্রিক দেশ ভারত। আমি আশা করেছিলাম যে ভারত 14 সনের যে নির্বাচন হলো বাংলাদেশে, কোন দেশ যদি বিরোধিতা না করে ভারত এই নির্বাচনের সমালোচনা করবে। 18 সনের নির্বাচন দিনের ভোট রাতে ভারতের গণতান্ত্রিক সরকার সেটার বিরোধিতা করবে, করে নাই। 24 সনের নির্বাচন তাও করে নাই। ভারত যে গণতান্ত্রিক দেশ, তারা যে গণতন্ত্র ধ্বংসকারীদের সাহায্য করে, এটা দেশের মানুষ দেখেছে। অতএব ভারতের প্রতি দেশের মানুষের শ্রদ্ধা ভালোবাসা কমে গেছে, একদিনে নয়। এরকম অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করার কারণে আজ বাংলাদেশের মানুষ ভারতকে শ্রদ্ধা করতে চায় না। শ্রদ্ধা কোনোদিন জোর করে আদায় করা যায় না। আমাদের 2024 সনের যে জুলাই আগস্টে আন্দোলন হলো, এর আগে আন্দোলনটা করেছে বিএনপি, জামাত সহ অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু শেখ হাসিনার স্বৈরাচারী সরকার যেভাবে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করছিল, এই গুলির মুখে আন্দোলনকারীরা টিকে থাকতে পারে নাই। পরিশেষে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতা মাঠে নেমে আসে, তখন ওই আন্দোলন বৈষম্য বিরোধী প্রথমে ছিল, পরবর্তীতে এক দফার আন্দোলনে রূপান্তরিত হয়। সেই দফাটি হলো শেখ হাসিনার পদত্যাগ, এই স্বৈরাচার সরকারের পদত্যাগ। আমাদের জানা আছে কাবা ঘর ভাঙার জন্য এক সময় বাদশাহ আব্রাহা যাচ্ছিল হস্তি বাহিনী নিয়ে। সেটা প্রতিরোধ করা সম্ভব ছিল না, কিন্তু হঠাৎ আল্লাহ তাআলার তরফ থেকে আবাবিল পাখির একটি দল পাঠিয়ে দেওয়া হয়। আবাবিল পাখির উপর থেকে ছোট্ট ছোট্ট পাথরের কণা হস্তি বাহিনীর উপর নিক্ষেপ করতে থাকে। আল্লাহর হুকুমে এই আবাবিল পাখির প্রস্তর নিক্ষেপের মধ্য দিয়ে হস্তি বাহিনী ধ্বংস হয়ে যায়। আর এবার
হাসিনা সরকারের যে পতন হয়েছে, এটা নিচের থেকে ফয়সালা হয় নাই, আমাদের মাঝে ফয়সালা হয় নাই। আমরাও ভেবেছিলাম হাসিনা আরো অনেক দিন থাকবে, এবং হাসিনা নিজেও ভেবেছিলেন অনেক দিন ক্ষমতায় থাকবে, কিন্তু এটার ফয়সালা হয়েছে চতুর্থ আসমানে। আল্লাহ পাক তার ফেরেশতাদের দিয়ে ওই দিনই সিদ্ধান্ত গ্রহণ করছে এই ফ্যাসিবাদীকে আর ক্ষমতায় রাখা যায় না, এবং এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়, শেখ হাসিনা বাংলাদেশ থেকে একদম অন্যায় করতে করতে এমন অন্যায় করেছিল, চুরের চেয়েও অত্যন্ত অধম পরিবেশে তিনি হেলিকপ্টারে চড়ে, বিমানে চড়ে ভারতে চলে যায়। এটা আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়েছে। আর একটা কথা বলি, আমার কথা শেষ করছি। আমাদের বাংলাদেশে এই 5ই আগস্ট যে দ্বিতীয় বিপ্লব হলো, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আসলো, এটা অর্জনের পর যে নতুন সরকার গঠিত হলো, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন প্রফেসর, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে সরকারের প্রধান করা হলো। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেই তার অন্যান্য উপদেষ্টা গঠন করলেন, এবং তিনি চতুর্দিকে প্রশাসনকে নিয়ে কাজ করা শুরু করলেন সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ক্ষতি যাতে না হয়। আমরা এবার দেখেছি 5ই আগস্টের পর দুর্গোৎসব অর্থাৎ দুর্গা পূজায় বাংলাদেশের আলেম সমাজ, ইমাম, মাদ্রাসার ছাত্র, কলেজের ছাত্র, সরকারি কর্মকর্তা সর্বস্তর থেকে আমাদের সংখ্যালঘু হিন্দু ভাইদের বাড়িঘর পাহারা দিয়েছে, এবং তাদের দুর্গোৎসব যাতে শান্তিপূর্ণ হয় সেদিকে লক্ষ্য রেখেছে। একজন হিন্দু ওই সময় সাধারণ মানুষ দ্বারা, মুসলমানদের দ্বারা নির্যাতিত হন নাই। কিন্তু বর্তমানে ভারতের যে মিডিয়াগুলো, পশ্চিমবাংলার বাংলা মিডিয়া দেখুন, ভারত কিরকম, বাংলাদেশের মানুষ আমাদের ভাই, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই ভাই ভাই, অথচ ভারতে প্রচার প্রপাগান্ডা শুরু করে দিয়েছে যে বাংলাদেশের মানুষ, মুসলমানরা হিন্দুদের বাড়িঘর ভাঙছে, মন্দির ভাঙছে, তাদেরকে হত্যা করছে। আমার এই দেশে অনেক হিন্দু ভাইদের সঙ্গে ইদানিং কথাবার্তা হয়, হিন্দু ভাইরা বিব্রত বোধ করেন যে না, এরকম ঘটনা বাংলাদেশে ঘটে নাই, আমাদের এলাকায় ঘটে নাই। অতএব আমি হিন্দু ভাই যারা, তাদেরকে বলবো, আপনারা সংখ্যালঘু নন, বাংলাদেশি একটা জাতি। আমরাও যেমন বাংলাদেশি, আপনারাও বাংলাদেশি। আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশের উন্নয়নে কাজ করব। আমাদের সমাজে নির্যাতিত হতে পারবে না। যদি কেউ নির্যাতন করে, তার উপযুক্ত বিচারের জন্য আমরা প্রশাসনের সঙ্গে আমরা দ্বারস্থ হব। প্রশাসন তৎপর আছে। আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের ভাইদের একসঙ্গে দেশের কাছে আত্মনিয়োগ করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আমি এইটুকু আশাবাদ ব্যক্ত করতেছি যে আমাদের ইউনো মহোদয়, ওসি সাহেব, সেনা কর্মকর্তা, ওনারা যারা আছেন, তারা সমাজে শান্তি রক্ষা করার জন্য 24 ঘন্টার মধ্যে আমার মনে হয় 20 ঘন্টায় কাজ করে যাচ্ছেন। ওনাদের সকল কাজে আসুন, মুক্তিযোদ্ধা ভাইরা সহ, অমুসলিম ভাইরা, মুসলিম ভাইরা সবাই মিলে আমরা প্রশাসনকে সহযোগিতা করব। আর অমুসলিম যারা, তাদের জন্য আর একটা কথা আমার বলতে হচ্ছে, আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে একটু জানাবেন, আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনাদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। আপনারা আমাদের ভাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডন থেকে বারবার বলছেন, সংখ্যালঘু বলতে কিছু নাই, সবাই বাংলাদেশি। যদি ধর্মীয়ভাবে কেউ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ হয়ে থাকে, তাদেরকে আপনার সর্বোচ্চ সম্মান দিবেন, ভালোবাসা দিবেন, তারা যেন বলে শান্তিতে আছি। আজকে বিকেলবেলা 6টার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে উপজেলা প্রশাসনের আয়োজনে। সেই অনুষ্ঠানে আপনারা থাকবেন। আর আমি বিশেষভাবে বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল ভাইয়েরা আছেন, তারা
বিকেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আমি আবারও এখানে যারা বসে আছেন সকলকে